আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো এই গল্পটা শোনার পরে 100% বেশিরভাগ মানুষই এসে আমাকে কমেন্ট বক্সে গালি দিয়ে যাবেন। যাই হোক, তো আমার কাজ যেহেতু হচ্ছে আপনাদেরকে গল্প শোনানো, তো চলেন গল্পটা শুরু করি। আজকে আমাকে যেই গল্পটা লিখে পাঠাইছে আপুর গ্রামের বাড়ি কুষ্টিয়াতে, আপু ঢাকাতে থাকে। আপুর নাম হচ্ছে সীমা। তো চলেন আপুর গল্পটা শেয়ার করি। আমি যখন প্রথম ইন্টারে ভর্তি হলাম, বেশ কিছুদিন হলো আমি একজন ছেলে বলা চলে না, তখনই তার বয়স কম হলেও 35-38 বছর বয়স হবে, এরকম বয়সী একটা ছেলেকে বাইকে দেখি। তার সাথে আরেকটা অল্প বয়সী একটা ছেলে থাকে, প্রায় দুজন বসে থাকে। আমি যখন মানে সোজাসুজিভাবে তাকাই, কলেজের গেট বরাবর তারা বসে থাকে, তো চোখে চোখ পড়ে মাঝে মাঝেই। আমি তাকে দেখি, তবে তাকে আমি চিনি না। তো একদিন যেই জায়গা থেকে মানে আমাদের বাসা থেকে রিক্সায় করে কলেজে যেতে হয়, রিক্সায় ওঠার জন্য আমি একটা চায়ের দোকানের সামনে দাঁড়ায় আছি। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, যার কারণে রিক্সা যাওয়ার জন্য রাজি হইতেছিল না। ওই সময়টাতে ওই লোকটা এসে আমাকে জিজ্ঞেস করে যে দাঁড়ায় আছি কেন, কারোর জন্য অপেক্ষা করতেছি? তো আমি বললাম যে না, রিক্সার জন্য ওয়েট করতেছি। তখন সে আমাকে জিজ্ঞেস করলো কেমন আছো। তো আমি বললাম হ্যাঁ ভালো আছি। আমি তো তাকে আর চিনি না। এখন সে আমাকে বলতেছে তুমি আমাকে চেনো? আমি বললাম না। বললো তোমরা আর আমরা একই এলাকাতে থাকি, এতটুকুই বললো। উনি ওনার বাবার নাম বা কোনো কিছু বলে নাই। তো ওই দিন থেকে কথার শুরু হলো। এরপরে প্রায় যখন আমি কলেজ থেকে বের হয়ে দাঁড়াই, সে আমার সাথে কথা বলে, শুধু এতটুকুই জিজ্ঞেস করে কেমন আছো, বা খুব মানে তার কথার ভঙ্গিমা খুব সুন্দর, খুব সুন্দর করে গুছায়া কথা বলে। সে খুব মানে কেয়ারিং একটা নেচার ক্যারেক্টার প্লে করে আমার সামনে, যেটা আসলে যে কোনো মেয়েকেই তার প্রতি আকর্ষিত করবে। কিন্তু সে আমাকে কখনো প্রপোজও করে না বা আমার সাথে, এছাড়া তার সাথে আমাদের এলাকাতে আরও 2-1 দিন দেখা হয়েছে। সে আমাকে জিজ্ঞেস করছে কেমন আছো, আমি বলছি ভালো আছি, দ্যাটস ইট। এতটুকুই চললো প্রায় 6-7 মাস। 6-7 মাস পরে একদিন আমি কলেজ যাব, ওই সময়টাতে ঢুকবো, মানে কলেজে যখন যাচ্ছি ওই সময়টাতে সে ওইখানে দাঁড়ানো। সে আমাকে ডাক দিল, ডাক দিয়ে বলল যে চলো কফি খাই। তো আমি বললাম যে আপনার সাথে আমি কফি কেন খাবো, এখন আমি কলেজে যাব। তো বলছে আজকে কলেজ যাইতে হবে না, চলো তোমাকে 1 কাপ কফি খাওয়াই। আমি বললাম কি যে না, আমি আজকে কফি খাবো না। তখন বলতেছে যে আজকে আমার জন্মদিন, সেই উপলক্ষে তো তোমাকে একটা ট্রিট দিতে পারি, এতদিন যাবত তোমার সাথে পরিচয়, এক এলাকার যেহেতু আমরা। তো আমি বললাম কি যে না, এখন তো আমি কলেজে যাব, আপনি ছুটির পরে আইসেন, আমি আপনাকে ট্রিট দেবো, আপনার যেহেতু আজকে জন্মদিন। তো তার সাথে একটা পরিচিত মুখ হয়ে গেছে, অনেকদিন যাবৎ কথা বলতেছে, কোনো রকম রিলেশন তো আমাদের নাই। তো ওই সুবাদে আমি এটা তাকে এমনি বললাম। এখন আমি ভাবিনি সে যে ছুটির পরে সত্যিকারে এসে দাঁড়ায় থাকবে কলেজের সামনে। সে যখন ছুটির পরে, সে তো এমনিতেই প্রতিদিন থাকে, ওই দিন সে আসছে, আয়সা বলতেছে চলো তুমি না আমাকে কফি খাওয়াবা। তো আমি লজ্জায় পড়ে গিয়ে, আমার কাছে ছিল মাত্র 500 টাকা একটা নোট আর ভাঙতি 50-60 টাকা, ওইটা নিয়ে গেলাম। যাওয়ার পরে আমি মানে 2টা কফি অর্ডার করব, সাথে কিছু অর্ডার করব, সাহস পাইতেছি না। আমি ওনাকে বললাম যে আমি তো কফি খাই না, আপনি খান। তখন তাকে 1 কাপ কফি খাওয়াইলাম, কফির বিলটা দিয়ে ওখানে বেশ কিছু টুকটাক কথাবার্তা হলো, তারপরে চলে আসলাম। তো যখন নিচে নামতেছি তখন সে আমাকে জিজ্ঞেস করতেছে তোমার কাছে রিক্সা ভাড়া আছে? আমি বললাম হ্যাঁ রিক্সা ভাড়া আছে। বললো তোমার কাছে তো টাকাই হবে না, এই জন্য তুমি 2টা কফি খাও নাই না? তখন আমি বললাম যে হ্যাঁ আমার কাছে তো মাত্র এরকম 550 টাকা ছিল, এটা দিয়ে তো 2টা কফি, তারপর আমার বাসায় যাওয়ার রিক্সা ভাড়া হবে না, এই জন্য আমি হচ্ছে গিয়ে আপনাকে ট্রিট দিলাম, শুধু আপনার জন্মদিন, অন্যদিন আপনি খাওয়াইন। এটা বলে আমি চলে আসলাম। তো এইভাবে তার সাথে আমার টুকটাক কথা বলতে বলতে ফার্স্ট ইয়ারটা চলে গেল। এখন মানে প্রচুর কথা হয়, রাস্তায় যখনই দেখা হয় সে যেটা জিজ্ঞেস করে আমি বলি, আমিও তাকে মাঝে মাঝে এটা ওটা জিজ্ঞেস করি, খুব কথাবার্তা হচ্ছে। কিন্তু কোনো সম্পর্কের এখন পর্যন্ত কোনো নাম দেয়া হয়নি। তো একটা সময় আমি ফার্স্ট ইয়ারটা শেষ করলাম, শেষে যখন সেকেন্ড ইয়ারে একদিন সে হুট করে আমাকে বলতেছে যে তুমি তোমার ফোন নাম্বারটা দিও। তো আমি বললাম যে না, কেন ফোন নাম্বার দিব কেন? বল তাহলে ফেসবুকের আইডিটা দাও, আমি রিকোয়েস্ট পাঠাই, অ্যাকসেপ্ট করো। তো আমি বললাম ঠিক আছে, সেটা তো দেয়াই যায়, ফোন নাম্বার দিয়ে আর না দেয়। তো ফোন নাম্বারটা আর দেই নাই, ফেসবুক আইডিটা তাকে দিলাম। সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলো, আমি অ্যাকসেপ্ট করলাম। ওইখানে সে আমার ছবিতে মাঝে মাঝে লাইক কমেন্ট করে, আমি তার ছবিতে লাইক কমেন্ট করি, এতটুকুই। এর বাইরে মানে মেসেঞ্জারে সে আমাকে কখনো ফোন করে না বা মেসেজও করে না। তো এভাবেও এটা দেওয়ার 1.5-2 মাস পরে আমি হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে গেছি। এই কারণে আমি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে কলেজ যাওয়া হয় না। আমাদের গ্রামে একটা বিয়ের প্রোগ্রাম ছিল, এখানে গেছি আমরা সবাই। এটা তো সে আর জানে না। তো সে প্রায় 1 সপ্তাহ পরে আমাকে একটা মেসেজ করছে যে তোমাকে যে দেখি না, তুমি কোথায়, তুমি কি ঢাকাতে নাই? তো আমি বললাম যে না,
আমি ঢাকাতে নাই, আমি তো কুষ্টিয়াতে, এখানে হচ্ছে আমাদের একটা বিয়ের প্রোগ্রামে আসছি। তো ওই দিন থেকে আমাদের চ্যাটিংটা শুরু হইলো। তো সে হচ্ছে প্রায় মানে আমি যতদিন গ্রামে ছিলাম বিয়ে কেমন কাটলো, তো বিয়ের ছবি তো পোস্ট করলাম না, দেখলাম না, তো এটা ওইটা মানে নানান কথাবার্তা হলো। তো ওইখান থেকে শুরু হলো আমাদের মেসেঞ্জারে জাস্ট চ্যাটিং করাটা। তো এইভাবে চ্যাটিং করছি, সে মানে প্রায় রাত্রের 12টা-1টা বাজে এটা ওটা আমাকে মেসেজ পাঠায়, আমি বলি। তো এইভাবেও বেশ কিছুদিন কেটে গেল। তারপরে সে হচ্ছে গিয়ে মেসেঞ্জারে আমাকে ফোন দেয়া শুরু করলো। এখন তার সাথে আমার ফোনে কথা হয়, মানে নানান ধরনের কথাবার্তা। সে মানে আমাকে এত কথাবার্তার মাঝখানে এত স্পেশাল ফিল করায়, যেটা মানে প্রত্যেকটা মেয়ে চায় তার বয়ফ্রেন্ড তাকে এরকম ফিল করাক। বাট সে তো আমার বয়ফ্রেন্ড না, বাট আমি মনে মনে তাকে পছন্দ করতে শুরু করে দিছি। আর সে এটাই চাচ্ছিল যে আমি তাকে মনে মনে পছন্দ করি এবং আমি তাকে প্রপোজ করি। বাট যতই হোক আমি তাকে সেধে প্রপোজ করবো, আমি একটা মেয়ে হয়ে, কেমন একটা ইগোর ব্যাপার কাজ করে না। তো আমি তো তাকে আর প্রপোজ করি নাই। তারপরে হচ্ছে গিয়ে আমার ইন্টার পরীক্ষাটা শেষ হয়ে গেল। তো ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পরে আমি আবার গ্রামে বেড়াইতে গেলাম। ওইখানে আমার বড় বোনের বিয়ে হয়েছে আমাদের গ্রামেই, ওইখানে বেড়াইতে গেলাম। তারপরে যাওয়ার পর আপুর বাড়িতে প্রায় 1 মাস থেকে আসলাম। এখন এই 1 মাসে সে আমাকে দেখে না, আমিও তাকে মিস করছি যে অনেক দিন হয়ে গেছে লোকটাকে দেখা হচ্ছে না। তখন সে খুব সাহস করে আমাকে ভিডিও কল দিল। আমিও ভিডিও কল রিসিভ করলাম, কথা বললাম। আমার আপু দেখছে, আপু জিজ্ঞেস করছে এটা কে। আমি বলছি এরকমই আমাদের এলাকারই একজন পরিচিত, এমনি মাঝে মাঝে ফেসবুকে ফ্রেন্ড। তো টুকটাক কথাবার্তা বলে, জিজ্ঞেস করতেছে তুমি কোথায় গেছো, তোমাকে দেখি না। তো আপু ব্যাপারটা জানলো, কিন্তু আপু নর্মালি নিল, ঠিক আছে এলাকার হয়তো, এই জন্য। তারপরে হচ্ছে নাম ঠিকানা, তো আমিও তার মানে বাবার নাম বা তার নামটা জানি আমি, এছাড়া মানে বিশেষ কিছু জানি না। তবে আমি এতটুকু জানি তাদের সে একটা পলিটিক্যাল ফ্যামিলি থেকে বিলং করে এবং মানে খুব প্রভাবশালী একটা পরিবার থেকে সে আসছে। যাই হোক, তো ওই চিন্তা ভাবনা করেও যে আমরা এখানকার ভাড়াটিয়া, সে এত প্রভাবশালী পরিবারের, এই চিন্তা করেও না আমি কখনো তাকে মানে ভালোবাসবো বা আমার সাথে তার কোনো রিলেশন হবে, সে আমাকে বিয়ে করবে, এগুলো আমার মাথায় আসে না। আমি জাস্ট ফ্রেন্ড হিসেবে কথা বলি, কিন্তু আমি তাকে পছন্দ করি। তো এইভাবে ইন্টার পরীক্ষার রেজাল্ট হলো। এতদিন তার সাথে আমার মানে রেগুলার কথাবার্তা হচ্ছে। সে আমাকে মাঝে মাঝে চকলেট গিফট করে, এমনিতে ভালো কোনো কিছু এখন অবধি সে আমাকে গিফট করে নাই বা কোনো কিছুই না। মাঝে মাঝে 2-1টা চকলেট নিয়ে আসে আমার জন্য, আমি খাই, সেটা তো চকলেট, তাতে কি, কোনো ফুলও না। তারপরে আমি যখন অনার্সে ভর্তি হইলাম তখন গিয়ে সে একদিন আমাকে ফোন করে, মানে ফোনের মধ্যেই সে প্রপোজের মতোই আমাকে বলতেছে যে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে। আমি বললাম যে না, আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই, আর আমার বাবা এদিকে কারোর সাথে মানে রিলেশন করলে আমাকে বিয়ে টিয়েও দিবে না, আমাকে হচ্ছে গ্রামে নিয়ে বিয়ে দেবে, এরকম বাবার চিন্তা ভাবনা। যাই হোক, তো সে বলল যে তো আমাকে তোমার কেমন লাগে। আমি বললাম হ্যাঁ, আপনাকে আমার বেশ ভালো লাগে, আপনি তো খুব কেয়ারিং একজন মানুষ, খুব সুন্দর করে কথা বলেন, দেখতেও আপনি বেশ সুদর্শন। তো সে বলতেছে তাহলে তুমি আমার সাথে প্রেম করবা, আমাকে বয়ফ্রেন্ড বানায় নাও, সমস্যা কি। আমি বললাম আপনি কি আমাকে ইনডিরেক্টলিভাবে প্রপোজ করতেছেন। তখন সে বলতেছে যে হ্যাঁ, মনে করো প্রপোজই করলাম, তোমাকে আমি অনেক দিন যাবতই পছন্দ করি, কিভাবে বলবো ভেবে বলতে পারতেছিলাম না, তো তুমি কি নাকি ভাবো, এখন তুমি বলো কি করবা। তো আমিও মানে 7-5 না ভেবে বললাম যে আচ্ছা দেখি, চিন্তা ভাবনা করে একেবারে হ্যাঁ বলে দিব, কেমন না ব্যাপারটা। তো আমি চিন্তা ভাবনা করি, দেখে 3-4 মাস তাকে ঘুরাইলাম, হ্যাঁ আর বললাম না। বাট তার সাথে আমি কন্টিনিউয়াসলি কথাবার্তা বলতেছি, সব কিছু চলতেছে। একটা সময় 3-4 মাস পরে তারপরে তাকে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা একটা রিলেশনে যেতে পারি। তারপর থেকে শুরু হলো আমাদের প্রেম করা। এখন আমরা দুইজন মানে রিলেশনে গেলাম, মানে আমি তাকে পছন্দ করি এটা স্বীকার করার পরে সে আমাকে বিয়ে করবে, এই করবে, সেই করবে, নানান কিছু সে আমাকে বুঝাইতেছে, বলতেছে। আমিও বেশ হ্যাপি যে ঠিক আছে, আমার বড় বোনকে কুষ্টিয়া নিয়ে বিয়ে দিছে, জন্য আমাকেও দিতে হবে, এরকম তো কোনো কথা নাই। ঢাকার ছেলে, ভালো ফ্যামিলি, বাবা বিয়ে দিয়ে দিবে হয়তো। খুব মানে শার্প একটা রিলেশন আমাদের চলতেছে যে হ্যাঁ আমি পড়াশোনা শেষ করবো, সে বাসায় প্রস্তাব পাঠাবে, আমাদের বিয়ে হবে। আমি এরকম চিন্তা ভাবনা করতেছি, আর সে প্রায় 2 বছর আমার পেছন পেছন ঘুরলো। এখন তো সে আমাকে বিয়ে করবেই, আর সে আমাকে ঠকাবে না, এটা কেন জানি আমার খুব একটা বিশ্বাস ছিল। যাই হোক, তো আমরা প্রায় 1 বছর কথাবার্তা বললাম। এর মধ্যে আমাদের গ্রাম থেকে আমার জন্য একটা বিয়ের প্রস্তাব আসলো। তো ওইখানে আমরা গেলাম, আমাকে দেখাইতে নিয়ে গেছে, এটা আমি জানি না। আপুর বাড়িতে হুট করে একদিন বাবা বলতেছে যে আপুদের বাড়িতে যেতে হবে, মাকে আমাকে পাঠাইলো, দেখলো, ওইখানে দেখে গিয়ে তাদের আমাকে পছন্দ হয়েছে। বাট আমি বাসায় এসে এটা শোনার পর আমার একদমই ভালো লাগতেছিল না। বাট সে যেহেতু আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে কি পাঠাবে না, আমি তো বাসায় ওর কথাটা জানাইতে পারি না। তখন আমি বাবাকে বললাম যে না, আমি পড়াশোনা কমপ্লিট না করে আমি বিয়ে করবো না। আচ্ছা, তারপরে ঢাকা থেকে একজন মানে বিদেশ থেকে আসছে, জার্মানি থেকে, ওই ছেলেটা আমাকে দেখতে আসছে। আমি দেখতে বেশ সুন্দরী ছিলাম।
তো আমাকে দেখতে আসছে, ওই ছেলেটাকে সে মানে রাস্তায় লোকজন দিয়ে মাইর দিচ্ছে। তো আমাকে দেখতে আসছে, ওই দিন রাত্রে এই ছেলেটাকে কেউ একজন মারছে, মানে 3-4 জন ছেলে মিলে ইচ্ছা মতো ছেলেটাকে পিটাইছে। এরকম হচ্ছে গিয়ে, আমি তো কুষ্টিয়াতে গিয়ে সে তো কিছু করতে পারে না, এখানে আমাকে কেন দেখতে আসলো, এই জন্য সে ওই ছেলেটাকে দিল মায়ের। তো আমি এটা জানি না যে সে ওই ছেলেটাকে মারছে। পরদিন মা বলতেছে, আহারে ছেলেটাকে কে জানি মারছে, আর এখন ছেলেটা বলতেছে আর এই এলাকাতে আর বিয়ে শাদী করবে না। তো ওকে বলে দিছে যাতে আমাকে বিয়ে করবে না এটা বলে দেওয়ার জন্য। যাই হোক, তো এইভাবে আমার যখন ফার্স্ট সেমিস্টার শেষ হলো অনার্সের, তখন সে আমাকে বলতেছে যে আমি তোমার বাসায় তোমার কথাটা জানাইছি, এখন বাসায় কেউ হচ্ছে এটা মানতে চাইতেছে না যে আমি তোমাকে বিয়ে করব। এখন আমি বললাম যে তাহলে ঠিক আছে, আপনি যদি আপনার ফ্যামিলি থেকে না মানে বাদ দেন, এত গভীর তো আমাদের রিলেশনশিপ হয়ে যায় না যে আপনাকে ছাড়া আমি মরে যাবো বা আপনি আমাকে ছাড়া মরে যাবেন, তো বাদ দিয়ে দেন। আমার বিয়ের জন্য অনেক প্রস্তাব আসতেছে, আমি বিয়ে করে ফেলি। মানে আমি তার প্রতি যথেষ্ট দুর্বল, বাট তাকে এটা কখনো আমি বুঝতে দিই না। আমি তার সামনে সবসময় একটা ভাব নিয়ে থাকি যে না সমস্যা নেই, বিয়ে হইলে হোক না হইলে না, আমার কিছু যায় আসে না, এই টাইপের। তো সে বলতেছে তোর তো সাহস অনেক, আমি তোকে বাদ দিয়ে দিব আর তুই একেবারে অন্য কোথাও গিয়ে বিয়ে করে ফেলবি, এত সহজ মনে হচ্ছে তোর কাছে? 3 বছর যাবত তোর সাথে রিলেশন আমার। আমি বললাম না, আপনার সাথে তো আমার রিলেশন মাত্র 1 বছর যাবত, 3 বছর কেন হবে? আচ্ছা তোর পক্ষ থেকে 1 বছর হলে কি হবে, আমার তো 3 বছর যাবত তোর সাথে রিলেশন। ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আপনি এখন কি করবেন? তো বলতেছে কি করব জানি না, তবে আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড তো তুই জানিস না, এরকম এরকম। আমার বাবা হচ্ছে গিয়ে ওনাদের সব কিছু আমাকে আর কি জানাইলো, ওনাদের পলিটিক্যাল ফ্যামিলি ছিল, ওনার বাবা খুব প্রভাবশালী একজন লোক ছিল। এগুলো বললো যে কোনো দিনে তোরা হচ্ছে এখানে ভাড়া থাকিস, তার মধ্যে সে আমাকে বেশিরভাগ সময় মানে যখন আমাদের রিলেশনে আসছে তখন থেকে তুই তুই করেই বলে যে তোরা হচ্ছে এখানে ভাড়া থাকিস। আর আমার বাবা খুব ছোট একটা চাকরি করতো, গার্মেন্টসে জব করতো, ওইখানে ভালো একটা পজিশনে মোটামুটি বেতনে চাকরি করতো। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, সে হচ্ছে কুষ্টিয়াতেই থাকে, আমি আর আমার ছোট ভাই আমরা এখানে থাকি, আমাদের বিশেষ কোনো আত্মীয় স্বজনও এখানে নাই। তো এরকম হচ্ছে বললো যে কোনোদিনও আমার বাবা রাজি হবে না তোদের ফ্যামিলি থেকে বিয়ে করার জন্য, তো কালকে আমার সাথে দেখা করতো, ওর সাথে আমার কথা আছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরদিন ভার্সিটিতে গিয়ে তার সাথে দেখা করলাম। দেখা করার পরে সে আমাকে বলতেছে যে আমি তো তোকে ভালোবাসি, এখন কে মানলো না মানলো এগুলোতে তো আমার কিছু যায় আসে না, তো এক কাজ কর আমরা দুজন বিয়ে করে ফেলি। আমার তো আকাশ ভেঙে পড়লো মাথায়, এটা কেমন কথা, আমরা দুজন বিয়ে করে ফেলবো? আমার বাবা মা তো মরে যাবে আর আমাকে মেরে ফেলবে যদি শোনে যে আমি একা একা বিয়ে করে ফেলছি, তাও ঢাকা শহরের এরকম প্রভাবশালী পরিবারের একটা ছেলের সাথে, যে আমার বাবা মাকে 1 পয়সার দামই দিবে না। তো আমি বললাম যে এটা কেমন ডিসিশন? তো সে আমাকে জাস্ট এত এত ইমোশনালি ব্ল্যাকমেইল করলো, সে একদম কান্না টান্না করে দিচ্ছে, আমার হাতে পায়ে ধরতেছে। তাই আমি বললাম আচ্ছা আমি বিষয়টা একটু ভেবে দেখি। তো ভাবার জন্য তো আমাকে মানে একটা সময় দিবে যে আমি ঠান্ডা মাথায় ভাববো, এরকম না। বাসায় 2 দিন আমি আর ভার্সিটিতে যাইনি। এই কথা শোনার পরে আমি জাস্ট স্তব্ধ হয়ে গেছি, ভাবতে ভাবতে যে কী করতেছি আমি, আসলেও কি বিয়েটা করে ফেলবো? আমার কাছে কি আসলে সে এতটা ইম্পর্টেন্ট? মানে এগুলো চিন্তা করতে করতে আর সে আমাকে এই 2 দিনে মেসেজ পাঠাচ্ছে, ভয়েস পাঠাচ্ছে, ফোন দিচ্ছে, সারাক্ষণ আমাকে ম্যানিপুলেট করতেছে আমি যাতে তাকে বিয়েটা করে ফেলি। তো যেটা বলা সেটাই কাজ। আমার একটা ফ্রেন্ড ছিল, তাকে দিয়েও সে আমাকে খুব বলাচ্ছে যে এত ভালো ছেলে বা এত ভালোবাসে, এটা আমি পাবো না, হ্যান ত্যান অনেক কিছু। তো একটা পর্যায়ে গিয়ে আমি রাজি হয়ে গেলাম যে ঠিক আছে আমরা বিয়েটা করে রাখি, পরবর্তীতে আমার বাবা মাকে আমি জানাবো না, পরেরটা পরে দেখবো না, এখন বিয়েটা করে ফেলি। যদি তার বাবা মা তাকে বিয়ে করায় দেয় বা আমাকে বিয়ে দিয়ে দেয়, বিয়েটা হয়ে গেছে শুনলে তো আর বিয়েটা দিবে না। যাই হোক নানান কথা বলে আমাকে বুঝাইছে। তারপরে আমরা দুজন গিয়ে, তার 2টা ফ্রেন্ড ছিল, আমার সাথে কেউই ছিল না, তার পক্ষ থেকে তার লোকজন সবাই ছিল, সে আমার ফ্রেন্ডকেও না করছে বলতে যে আমরা বিয়ে করে ফেলতেছি। তারপরে হচ্ছে আমরা বিয়েটা করে ফেললাম। বিয়ে করার পর থেকে এরকম হয়েছে, আমার আম্মুও জব করতো। আসলে আমার বড় আপুর বিয়ের পরে আমি তো যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেছি, ভার্সিটিতে উঠে গেছি, তখন হচ্ছে বাসার কাজ টাজ আমি করতে পারতাম। আমার ভাইটা ক্লাস 9-এ পড়ে তখন হচ্ছে গিয়ে মাও জব করতো। তো দুইজনেই জব করে, আমরা বাড়িতে একা থাকি। মানে ওই রকমভাবে আমাদের যে খুব বেশি কেয়ার করে রাখা, কার সাথে ফোনে কথা বলতেছি, কি করতেছি, কোথায় যাচ্ছে, এগুলো দেখে রাখবে, এরকম ব্যাপারটা ছিল না। মা সারাদিন কাজ করে আসতো, তারপরে ঘরে বসে হচ্ছে এসে রান্না টান্না করতো। তো মা ওই রকমভাবে কেয়ার জিনিসটা করতো না যে আমি কী করতেছি না করতেছি। তো যখন বিয়ে হয়ে গেল তখন তো তার একটা অধিকার চলে আসছে যে আমি তার বউ, এখন তার সাথে আমার খুব কথা হচ্ছে। সে আমার জন্য মানে যেদিন আমার বিয়ে হইলো সেই দিনই সে আমাকে প্রায় 20,000 টাকার শপিং করাইছে, এতগুলো 3 পিস কিনে দিছে, এইটা ওইটা দুনিয়ার কিছু কিনে দিছে।
তো ওগুলো আমি প্রথমে নিতে চাইনি, পরে সবাই ওর ফ্রেন্ডরা সবাই বুঝাইতেছিল, ওর ফ্রেন্ডের একটা ওয়াইফ ছিল, উনি বুঝাইতেছিল যে তোমার হাজব্যান্ড সমস্যা কি, নিবা না কেন, তুমি বাসায় নিয়ে রেখে দাও, আস্তে আস্তে বানায়ও। তো হচ্ছে কাপড় বানানোর যে মজুরিটা সেটাও সে আমাকে দিচ্ছে, আমি বানাচ্ছি, এভাবে মানে প্রায় 6-7 মাস চলে গেল। এর মধ্যে সে আমাকে নতুন ফোন গিফট করছে, আমার মা এটা জানেও না। তারপরে হচ্ছে সে আমাকে গোল্ডের ছোটোখাটো অনেক জিনিস গিফট করছে, ছোট একটা কানের দুল, একটা চেন, দুইটা চুড়ি, তারপরে 2টা রিং, এগুলো সে আমাকে গিফট করছে। তো সে বলতেছে আমার বউকে তো আমি কিনে দিতেই পারি। আর আমিও ঠিক আছে নিচ্ছি, নিয়ে আমি পড়ি, মায়ের সামনে পড়ি না, বাইরে বের হই যখন তার সাথে তখন পড়ি, এভাবে মানে ইউজ করতেছি। নতুন নতুন অনেকগুলো ব্যাগ কিনে দিছে। তো এর মাঝে হচ্ছে কি আমার আপু যখন আসছে, এই 6 মাসে আপু আর আসে না, যেহেতু অনেক দূরে কুষ্টিয়া থেকে, তো আপু অনেক দিন পর পরে আসে। এই 6 মাস পরে আপু আমাদের বাড়িতে আসে। আসার পরে হচ্ছে গিয়ে আপু তো, মা ওইরকমভাবে আমার আলমারিটা যেহেতু আলাদা ছিল, মা ওইরকমভাবে আমার আলমারিতে হাত দেয় না, বাট আপু আসার পরে আপুর কাপড়গুলো আপু আমার ওয়ার্ড্রোফে আর আলমারিতেই রাখে, বেশ কিছুদিন থাকে। আপু আসার পরে 1-1.5 মাস থাকে। তো আপু যখন আমার আলমারি খুলছে, খোলার পরে দেখতেছে যে এত এত নতুন ড্রেস, তার মধ্যে নতুন ব্যাগ, এগুলো তো আপু এর আগে দেখেন, আপু তো 6 মাস আগে এসে গেছে। তারপরে হচ্ছে গিয়ে আমার মানে আরও মানে অনেক রকম জিনিস টিনিস, আপু আবার হাতের ফোনটাও আমার খেয়াল করছে। তো আমি কি বলবো খুঁজে না পেয়ে, তখন আমি বলছি আমি তো একটা টিউশনি করাই, ওই টাকাটা জমায় আমাকে বলি নাই আমি ফোনটা কিনছি, বাট এত কাপড় চুপড় কই পাইলি। তো মানে আপুকে বানায় টানায় বলছি, বাট আপু ব্যাপারটা বুঝতে পারছে। আপু তখন আমাকে জিজ্ঞেস করছে তুই কি কারোর সাথে প্রেম করিস, তখন আমি আপুকে বলে দিছি যে হ্যাঁ আমি একজনের সাথে রিলেশন করি, ও আমাকে এগুলো গিফট করছে। তো আপু অনেক রাগারাগি করলো যে বিয়ের আগে কেন এত গিফটের জিনিসপত্র নিবি, পরবর্তীতে এগুলো নিয়ে কথা হবে, সমস্যা হইতে পারে, আর এত কিছু গিফট করছে তাহলে ছেলে কি খুব টাকা পয়সা এলা নাকি, দেখিস আবার তোকে যাতে, মানে আপু নানান কিছু আমাকে বুঝাইলো। তা আমি ঠিক আছে আপুকে আর তেমন কিছু বলি নাই। তারপরে ওইকে ধরা পড়তে পড়তে বেঁচে গেলাম। তারপরে হুট করে একদিন আপু বাড়িতে থাকাকালীন, আপু 1 মাস ছিল, এই 1 মাসের মধ্যেই ওর যে, আমি যাকে বিয়ে করছি তার ওয়াইফ এসে আমাদের বাড়িতে এসে, সে নাকি তার ওয়াইফ আমার মাকে, আমার বোনকে, আমি ওই দিন বাড়িতে ছিলাম না, আমার ছোট ভাইকে, বাবাও বাড়িতে ছিল না, অনেক মারছে। মানে তারা হচ্ছে 4-5 জন আসছে, সে তো একজন, ওইখানে একজন মহিলা ছিল, সে নাকি দেখতে বেশ সুন্দরী, বেশ স্মার্ট, জিন্স টপস পরে আসছে। সে বলছে যে আমার হাজব্যান্ড ও তোর মেয়ে ওর সাথে প্রেম করে, এটা বলে নাকি আমার মাকে খুব মারধর করছে, আমার বোনকেও চড় দিছে, নানান অনেক গালাগালি করছে, অনেক সিন ক্রিয়েট করছে, পুরো বাড়ির মানুষ জড়ো করে ফেলছে একদম। তো আমি যখন বাইরে থেকে আসছি, বাসার পরিবেশ দেখতেছি খুবই গরম। আসার পরে তো মা আমাকে দিল ইচ্ছা মতো মায়ের, যে তুই কী করতেছিস, কার সাথে তোর রিলেশন। তা আপু আবার মাকে এগুলো দেখাইছে, হ্যাঁ তোমার মেয়ে এরকমই, হয়তো কোনো টাকা পয়সাওয়ালা লোকের সাথে এরকম করতেছে, সত্যি আর দেখো এত এত জিনিস। তো সব কিছু মিলেমিশে আমার বাসার পরিবেশ একদম আগুন হয়ে গেছে। তো আমাকে ইচ্ছা মতো দিল, মা মায়ের ফোন নিয়ে নিল, দোনোটা নিয়ে বন্ধ করে রেখে দিল, বাসা থেকে বের হওয়া নিষেধ, সব কিছু একদম বন্ধ। এরপরে প্রায় 20-25 দিন হয়ে গেল, তাদের বাড়ি থেকেও কেউ আসে নাই, বা আমিও বাসা থেকে বের হই নাই, আপু আর যাইতেছে না। মানে আপুকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বলতেছে, আপুর ছোট্ট একটা মেয়ে, বিয়ে হয়েছে মাত্র, মানে 3 বছর হয়েছে, দুলাভাই দেশের বাইরে থাকে। তো আপু বলতেছে যে আমি, আপুর মেয়েকে এখনও ভর্তি করানো হয়নি স্কুলে, তো আপু বলতেছে যে আমি যাব, আমি আরও 2-3 মাস থাকবো, পরে যাব এখানে। তো তার শ্বশুরবাড়ি থেকে তেমন কোনো প্রবলেম নাই, তো তারা বলে আচ্ছা ঠিক আছে তুমি থেকে আসো। তো বাড়ির পরিবেশ যেহেতু এত খারাপ, এই কারণে আপু আর যাইতেছিল না, তো আপু এখানেই ছিল। এখন 15-20 দিন হয়ে গেছে, আমি তো খাওয়া দাওয়া একদম বন্ধ। আমি তো তাকে সত্যিকারের ভালোবাসি, তার মধ্যে আমি জানতে পারি যদি তার একটা ওয়াইফ আছে, আর এটা তাকে যে আমি জিজ্ঞেস করবো যে কথাটাকে আদৌ সত্যি কিনা, সেটাও আমি করতে পারতেছি না। আমার ফোন নিয়ে নেওয়া হয়েছে বাসা থেকে, তারা সবাই বিশ্বাস করে বসে আছে, আর তাদের কাছে হয়তো ওরকমভাবেই প্রুফ সহ বলে গেছে, দেখাই গেছে, যার কারণে আমার মা বোন বিশ্বাস করতেছে, বাবাকে জানানো হয়েছে। তো তারা মানে ফোনে ফোনে আমার বিয়ে ঠিক করে ফেলতেছে, আমাকে বিয়ে দিয়ে দিবে, কী হয়েছে না হয়েছে কোথায়, এগুলো জানার দরকার নেই। তো যাই হোক, একটা সময় এভাবে প্রায় 1-1.5 মাস কেটে গেল, আমাকে ভার্সিটি যাইতে দিতেছে না, সব কিছু বন্ধ, এখন আমাকে বিয়ে দিবে। এই এলাকার এত প্রভাবশালী পরিবারের সাথে আমি এরকম করছি, ওই বাড়ির ছেলের সাথে, মান সম্মান তো কিছু রইল না। আর আমরা এখানে ভাড়া থাকি, বাবা এখানে চাকরি করে, যেখানে ভালো একটা পজিশনে আছে। তো যদি আমাদের এলাকা ছাড়তে হয়, আমার বাবার তো কষ্ট হয়ে যাবে, মানে সব কিছু মিলেমিশে বাবার চাকরিটা চলে যাবে, থাকে না, আমরা তো এখানে ভাড়া থাকি, আর তারা হচ্ছে এখানকার স্থানীয়, আবার এতটা প্রভাবশালী। তো ওই জায়গা থেকে আমার মা বাবা ভয়ই পাইতেছিল এক কথায়। বাট আমি তো চাচ্ছিলাম যে আমি তাকে জিজ্ঞেস করব কেন আমার সাথে এটা করলো, বা কী সত্যিটা। এটা যখন বলতেছিলাম, তো 1.5 মাস এই ঘটনার, মানে প্রায় 1-1.5 মাস পরে আমি আমার বোনকে একদিন হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বলে দিলাম যে আপু
তুই যাই করতেছিস না, তোরা তো এরকম করতেছিস, কিন্তু আমি তোকে বিয়ে করে ফেলছি, তোরা আমাকে তো বিয়ে দিতে পারবি না। তো আমাকে একটু ওর সাথে কথা বলতে দে, আমি কিন্তু জানি না যে ওর বিয়ে হয়েছে। ও আমাকে এই কথাটা কখনোই বলেনি। ও আমাকে প্রপোজ করছে, আমি ওর সাথে রিলেশনে গেছি। আমি তো ওর সাথে গিয়ে মানে ওকে বা কোথায় কী করে এগুলো আমি কিছুই জানি নাই। ও বলছে ওদের বাড়ি এই এলাকাতে, আমি এতটুকুই জানি। তো এখন আমি তো অন্ততপক্ষে ওকে জিজ্ঞেস করব যে ও আসলেই কেউ বিয়েটা করছে কিনা বা আসলেই কেউ বউ আছে কিনা, এইটুক সুযোগ তো অন্ততপক্ষে আমাকে দে। তখন হচ্ছে গিয়ে আমার বোনকে মানে অনেক বুঝাইলাম, অনেক কান্নাকাটি করলাম, হাতে বাহে ধরলাম। একটা পর্যায়ে আমার বোন রাজি হলো যে আমার ফোনটা আমাকে দেওয়ার জন্য। তখন আমি ওকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ও আমাকে বলতেছে যে হ্যাঁ আমি সব কিছু তোমাকে বুঝাইয়া বলবো, তুমি জাস্ট আমার সাথে দেখা করো। এভাবে তো ফোনে ফোনে তো কথা বলে তুমি বুঝবা না জিনিসটা, তুমি নিতে পারবা না। তো আমরা দেখা করে এক জায়গায় বসে আমি তোমাকে সুন্দর করে বুঝাই বলি। তো আমি বললাম যে আপনি জাস্ট এতটুকু বলেন যে আপনি কি বিয়ে করছেন কি না। তখন বলতেছে হ্যাঁ আমি বিয়ে করছি, ও আমারই ওয়াইফ, ও তোমাদের বাড়িতে গেছিলো, এটার জন্য আমি অনেক দুঃখিত, তুমি আমার সাথে দেখা করো একবার, আমি তোমাকে বুঝাই বলতেছি। এখন হচ্ছে গিয়ে আমি কি বলবো দেখা করতে, তো আমি বললাম যে আমি আপুকে দেখি বুঝায়া পারি কি না, যদি পারি তাহলে আমি আপনার সাথে দেখাটা করবো। শত হোক আমি তো তাকে বিয়ে করছি ভালোবেসে, এখন তার ভালোবাসা যেমনই হোক আমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না। তারপরে হচ্ছে গিয়ে আমি আমার বোনকে অনেক বুঝায়া, মা অত জব করে যেহেতু, মা কাজে চলে গেছে, তো অনেক হাতে পায়ে ধরে বলছি যে আমাকে একটু ওর সাথে দেখা করতে যেতে। তো আপু আমাকে অনেক মানে কিরা কসম কাইটা বলছে যে তুই যাতে ওর সাথে ভাগ্যা না যাস, এরকম বলছে। আমি বলছি না আমি যাবো না, আমি যদিও যাই তোকে জানাই যাবো, যা আমি আগে গিয়ে শুনি ও কী বলে। ও এর মাঝে আমাদের দুইজনের কিন্তু স্বামী স্ত্রী অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ ফিজিক্যালি রিলেশনে দুইজনের কন্টিনিউ আছে। ওর এক ফ্রেন্ড আছে, ওদের বাড়িতে আমরা দুজন যাই, সব কিছু আমাদের স্বামী স্ত্রীর মতো চলতেছে। তো ওইখান থেকে আমাদের রিলেশনটা হয়েছে। ও আমাকে বুঝাইছে যে ঠিক আছে সমস্যা নাই, তো ভালোবাসা দিয়ে ব্ল্যাকমেইল করে যাই হোক হয়ে গেছে। তো বিয়ে তো হয়েছে, আমার পক্ষে তো সম্পর্কটা হালাল ছিল। তো যাই হোক, তো এত সহজে আমি তাকে কিভাবে ছেড়ে দিব, সবাই যেটা বলতেছে সবাই তো আর আমার মনের ব্যাপারটা জানে না বা বুঝতেছে না। তো তার সাথে গেলাম, যাওয়ার পরে সে প্রচুর কান্না করলো আমার হাতে পায়ে ধরে, এবং আমাকে সম্পূর্ণ বিষয়টা এরকমভাবে বুঝাইলো যে দেখো আমার ওয়াইফকেও আমি ভালোবেসেই বিয়ে করছি। আমার ওয়াইফ মানে যথেষ্ট পরিমাণ সুন্দরী, কোনো দিকে তার কোনো কমতি নাই, কিন্তু আমার বিয়ের 3 বছর পরে সে হচ্ছে গিয়ে একটা রিলেশনে জড়ায়। তারপরে ওইখান থেকে সে আমার ফ্যামিলির মানুষ জানলে খারাপ বলবে, তারপরে তাকে মাফ করে দেয়। বাট আমি তাকে মাফ করতে পারি নাই এখন পর্যন্ত। এখন আমার ওয়াইফের চলন বলন এইরকম, সে তার মতো সে ঘোরাফেরা করে, যখন খুশি তখন বাইরে যায়। সে রাত্রের 12টা-1টা পর্যন্ত তার ছেলে বন্ধুদের সাথে ঘোরে, আড্ডা দেয়, বারে যায়। সে হচ্ছে গিয়ে বাসায় আসে রাত্রের 12টা-1টা বাজে। আমার একটা মেয়ে আছে, অথচ মেয়েটা কি আদৌ আমার কিনা সেটাও আমি জানি না। এই কথাটা সে আমাকে বলে যে এরকম আমার ওয়াইফের চলাফেরা। তো আমি তাকে ভালোবেসে বিয়ে করছি ঠিক আছে, বাট এখন তার এগুলো আমি নিতে পারতেছি না। সে আমাকে জাস্ট মানে স্বামী হিসেবে যে আমার প্রতি তার কিছু দায়িত্ব আছে বা আমি তাকে ভালোবাসি, তারও উচিত আমাকে ভালোবাসার সময় দেয়, এগুলো তার কিছুই নাই। সে তার মতো সময় থাকে, আমি আমার মতো থাকি, আমরা দুজন 2 রুমে ঘুমাই। আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্কই নেই, জাস্ট সে আমার নাম নিয়ে ঘুরতেছে আর আমি তাকে টাকা পয়সা দিয়ে চালায় রাখছি, এতটুকুই আমাদের দুজনের সম্পর্ক। এখন আমার বাবা মা ডিভোর্সটা করাইতে চায় না, যে সমাজের মাঝখানে কীভাবে মুখ দেখাবে এই জন্য, বাট আমাকে তো বাঁচতে হবে। এখন আমি তোমাকে যেদিন প্রথম দেখছি এলাকাতে, ওই দিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলছি এবং তোমাকে আমি বিয়ে করবো এটা ভেবে রাখছিলাম। এখন আমার যেহেতু একটা ওয়াইফ আছে, তুমি এটা জানলে তো কোনোদিন আমাকে বিয়ে করতো না, এই জন্য হচ্ছে আমি এরকমভাবে আমাকে করতে হয়েছে। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে, যা হওয়ার তো হয়ে গেছে, এখন আপনি আপনার ওয়াইফকে নিয়ে ভালো থাকেন, আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন। তো আমি এটাই বললাম প্রথমে। বলার পরে সে মানে এক কথায় উঠে বসা থেকে আমার একদম গলা টিপে ধরছে। এতদিন তো আমি তার যেহেতু নেতা ফেতা লোক, খুব ভালো রূপটা দেখছি, খুব ভালোবেসে আমাকে খুব কেয়ার করে ভালো রূপটা দেখাইছে। এখন আমাকে দেখতে হইলো তার মানে এই ধরনের রূপ। সে আমাকে জাস্ট আমার দমটা বন্ধ করে ফেলতেছিল, এরকমভাবে আমার গলা চেপে ধরছে যে তোর সাহস কেমনে হয় তোকে ডিভোর্স দিতে বলতে, তুই কীভাবে ভাবলি যে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। তো আচ্ছা ঠিক আছে, ডিভোর্স দিবেন না তাহলে কিভাবে করবেন। বললো যে আমরা দুইজন এখান থেকে চলে যাব, তুই একটু সময় করে সুযোগ করে বের হবি বাসা থেকে, কিচ্ছু লাগবে না, জাস্ট তুই 4 হাত পায়ে বের হবি, আমি যা করার করবো, আমরা দুজন এখান থেকে অনেক দূরে চলে যাব, কেউ আমাদের পাবে না, যা হওয়ার হোক। তখন আমি বললাম যে এত সহজে আপনি বলে ফেলেন না, পিছনে আমার বাবা মা ভাই বোন সবাই রয়ে গেল, তাদের সাথে কি হবে সেই চিন্তাটা তো আমাকে করতে হবে, আমি আপনার সাথে চলে যাব, এতটা স্বার্থপর আমি হইতে পারবো না। তখন সে বললো যে ঠিক আছে, আমি এই বিষয়টা খেয়াল রাখবো যে আমার ওয়াইফ যাতে এর পরবর্তীতে তোদের বাড়িতে কোনো দিন আর যাবে না, বা তোর বাপ মা ভাই বোনকে ওইরকমভাবে কিছু আর করবে না।
কিন্তু তুই বের হবি, আমার সাথে দেখা করবি, আর বাকিটা আমি দেখতেছি। তো আমি বাসায় গেলাম, যাওয়ার পরে আমার বোনকে সব কিছু খুলে বললাম, বলার পরে আমার বোন আমাকে খুব বুঝাইলো যে এটা করিস না, তুই ওকে বলে কয়ে ডিভোর্স করাই ফেল। মানে পুরা এলাকায় এত পরিমাণ একটা নোংরাভাবে ব্যাপারটা ছড়ায় গেল, একজন ম্যারিড মানুষকে আমি ফাঁসাইছি বড়লোক দেখে। এটাই মানে পুরো এলাকায় চর্চা হয়ে গেল যে অমুকের মেয়ে, অমুক বাড়ির ভাড়াটিয়া অমুকের ছেলেকে এমনভাবে টাকা পয়সার জন্য ফাঁসাইছে ছেলেটাকে। ছেলের বউ আছে, মেয়ে আছে, তারপরে মেয়েটা এরকম করছে। সরি, ওর একটা ছেলে আছে, মেয়ে না, এরকম করছে মেয়েটা। তো সব দোষ সমাজ তো মেয়েকেই আগে দিবে। এখন আমি তো জানতামই না সেই লোক যে বিবাহিত। যাই হোক, তারপরে এভাবে মানে আমার বাবা বাইরে বের হইতে পারে না, সবাই এটা ওটা জিজ্ঞেস করে, ভাই কী করবেন, মেয়েকে রাখবেন না ডিভোর্স করাই দিবেন, তারা কি মানবে নাকি? তো তাদের বাড়ি থেকে এখন অবধি মানে আর কোনো রিয়াকশন আসে নাই, বা তাদের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে না। জাস্ট ওনার ওয়াইফ এসে একবারই এই ধামাকা করে গেল। এখন ওনার ওয়াইফ জানলো কিভাবে যে হচ্ছে কি আমাদের বিয়ে হয়ে গেছে? ওনার ওয়াইফকে উনিই বলছে যে আমি বিয়ে করে ফেলছি অমুক বাড়ির মেয়ে, যাতে বিষয়টা বাইরে আসে আর একভাবে না একভাবে সে আমাকে নিয়ে সংসারটা করতে পারে। এখন এটা সে কীভাবে করছে এর বাইরে এটা সে আমাকে বলছে, বাট আমার কাছে এটা মোটেও ভালো লাগে না। এরকমভাবে বাসায় আসলো, মানে ওনার ওয়াইফের সাথে ওনার একটা ঝগড়া হয়েছে, তখন সে বলে দিছে যে না, আমি অন্য কাউকে বিয়ে করে ফেলছি, অমুকের মেয়েকে বিয়ে করছি, আমি ওকে নিয়ে সংসার করবো, তোর সাথে আমি থাকবো না, তুই ডিভোর্স দে আর না দে। তো যাই হোক, এভাবে বেশ কিছুদিন চলার পরে এখন আমি বাইরে যাই, কয়দিন আর ঘরে বসে থাকবো। আমার বোনকে আমি আস্থা দিলাম যে না, আমি পালায়া কোথাও যাব না। এর মাঝে আমার ছোট ভাইটা আমাকে মানে পায়ে ধরে জাস্ট বসে আছে যে ও তো স্কুলে যায়, বাসা থেকে বের হয়ে যায়, আপু তুই ওকে ডিভোর্স দিয়ে দে, আমি বের হইতে পারি না, মানুষ আমাকে হাসে, আমাকে দেখে যাতা বলে। তো ও আমার জাস্ট পায়ে ধরে বসেছিল, আপু তোর পা দুইটা ধরে তুই ওকে ডিভোর্স দিয়ে দে, আমরা এখান থেকে চলে যাব, আমরা অন্য এলাকায় গিয়ে থাকবো, ওকে ও তোকে খুঁজে পাবে না, এটা ওইটা। তো আমি বললাম, ওর ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই ভাই, আমি যেখানে যাবো সেখান থেকে আমাকে খুঁজে বের করে ফেলবে। কিন্তু দেখি আমি তারপরে বাবা মায়ের মানে বললাতে বাবাও অনেক কান্নাকাটি করতেছিল, আমি এক পর্যায়ে রাজি হলাম যে ঠিক আছে, আমি ওকে ডিভোর্স করাই দিব, আর আমি হচ্ছে আমরা এলাকা থেকে বাসাটা ছেড়ে দিব, আর আমি ওকে নিজের থেকে ডিভোর্সটা দিয়ে দেবো, ওকে আর জানাবো না, এরকম বলে আমরা ডিসিশন নিলাম। তারপরে আমরা বাসা ছেড়ে দিলাম। বাসা ছেড়ে দেওয়ার পরে 1 মাসের ভাড়া অ্যাডভান্স দিয়ে আমরা এখান থেকে চলে গেলাম। ওর সাথে আমি ফোনে একটু একটু কথা বলি, বাট আগের মতো আর ওরকমভাবে কথা বলি না। দেখা করতেও আর একবারও যাই নাই। ভার্সিটির সামনে সে আসে প্রায়ই, বাট আমি তাকে মানে অ্যাভয়েড করে টুকটাক 2-1 কথা বলে রিক্সায় উঠে চলে আসি, এরকম চলতেছে। তো আমরা যখন বাসা ছেড়ে দিছি, এর 2 দিন পরে সে জানতে পারে যে আমরা এলাকা থেকে বাসা ছেড়ে চলে গেছি। আমরা বেশ রাত্রেই বাসাটা চেঞ্জ করে চলে গেছি, ওইরকমভাবে কেউ খবর পায় নাই, মান সম্মানের ভয় আর কি, ভালো থাকার জন্য অন্য একটা এলাকাতে, পাশের এলাকাতেই চলে যাই। যাওয়ার পরে তারপরে এভাবে ওই বাড়িতে আমরা 1 মাস থাকলাম। আপু এর মাঝে বড় আপু আর যায় নাই, যে পরিস্থিতি এত খারাপ, যেহেতু আমার বাবা মাকে একটা সাপোর্টের প্রয়োজন আছে, বা আমি কি করি হয়তো আপুর সাথে শেয়ার করবো, এই জন্য আপু আর তার শ্বশুর বাড়ি গেল না। তারপরে হচ্ছে গিয়ে একদিন আমি ভার্সিটিতে গেছি, সে মানে আমাকে আমি রিক্সায় উঠছি, তার সাথে টুকটাক কথা বলে রিক্সায় উঠে গেছি, সে আমার রিক্সায় উঠছে। রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে একটা ঠিকানা দিল, জায়গার নাম বললো। আমি বলতেছি যে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তখন সে আমাকে একদম গলার মধ্যে চিপে ধরে যে চুপ কর, কোনো কথা বলবি না, আমি যেখানে নিয়ে যাবো সেখানে যাবি, তুই আমার বিয়ে করাবে, তোর সাথে আমার অবৈধ সম্পর্ক না। তো ঠিক আছে, আমার তো গলা টলা শুকিয়ে গেছে, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সে আমাকে নিয়ে গেল তার এক মামির বাসায়, মানে তার বড় মামার বাসায়। ওইখানে যাওয়ার পরে সেই তার মামিকে বললো যে ফোন করে সবাইকে বলো যে আমি আমার বউকে নিয়ে চলে আসছি। তখন তার মামিরা মানে সবাই তার পক্ষে, যে ঠিক আছে, আমার ভাইগনার ভালো থাকার জন্য দ্বিতীয় বিয়ে করা উচিত, ওই বউকে ভালো রাখতেছে না। তো তারা সব তার বাড়িতে ফোন করা হলো, তার ভাই বোনদেরকে, তারা 4 ভাই, সে হচ্ছে সবার ছোট। তো তার ভাইয়েরা আসলো, তার চাচারা আসলো, সবাই আসলো, আর আমাকে একটা রুমে লক করে চাবিটা তার পকেটে রেখে সে তাদের রুমে আর কি মামির বাসায় বিচার বসছে যে সবাইকে সে আমাকে ছাড়বে না, বা সে আমাকে নিয়ে সংসার করবে। এখন যেহেতু আমার বাবা মা অন্য কোথাও চলে গেছে, তারা আমাদের বাড়িটাও চিনে না, অন্য এলাকায়, সে ভাবছে ঠিক আছে এখন তো সেফ, ওর বাবা মাকে তো আর কিছু করতে পারবে না, যা করার হচ্ছে গিয়ে আমাকেই করবে। তো এখন বসার পরে ওর বাবা বললো যে ঠিক আছে, এখন এই কথা নিয়ে মানে আস্তে আস্তে ছড়ায় গেছে, যেহেতু ব্যাপারটা বিচার বসবে, তাদের এলাকার মেম্বার চেয়ারম্যান, তারপরে তার হচ্ছে গিয়ে আমার বাবা মাকে ডাকানো হলো। আমার বাবা মা বলছে যে আমার মেয়ে, মনে করবো আজকে থেকে আমার মেয়ে মরে গেছে, আমার মেয়েকে আমরা চিনি না, আপনারা যা খুশি করেন, ওকে মেরে ফেলেন, সমস্যা নেই, আমরা আসবো না এইসব বিচারে। তো আমার বাবা মা আর আসে নাই। তারপরে তার যে ফ্যামিলির তারা মিলেই বিচার আচার হয়েছে, এইরকম হয়েছে, সাংবাদিক পর্যন্ত এই বিচারে পৌঁছে গেছে, এত করুণ অবস্থা হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে কথাবার্তা সব কিছু হইলো। এখন সবাই বলতেছে আমাকে ডিভোর্স করে দেওয়ার জন্য, আমার হাজব্যান্ডকে বলতেছে যে সীমাকে ডিভোর্স করে দাও।
বাট সে তো আমাকে ডিভোর্স করবে না। তখন সে বিচারের মধ্যে বলে যে হ্যাঁ আমি ডিভোর্স করব, সমস্যা নেই, বাট আমি আমার যে বর্তমান বউ আছে ওকেও ডিভোর্স করব, আমি দুজনকে ডিভোর্স দিয়ে দেবো, ওর যত টাকা দুজনের যত টাকা কাবিন আছে সব দিয়ে একদম দেনা পাওনা শেষ করে দুজনকে আজকেই এখানে বসেই দুজনকে ডিভোর্স দিব ফোন দাও উকিলকে। এখন সমাজ তো দুইজনকে ডিভোর্স দিবে, এটা তো বিচারে মানতেছে না, তার বড় বউকে কেন ডিভোর্স দিবা। তো কি হবে, শেষ পর্যায়ে ডিসিশন এরকম আসে যে তোমার যত সহায় সম্পত্তি বা বাবার পক্ষ থেকে তুমি যতটুকু সহায় সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স যেখানে যা আছে সব কিছু তুমি তোমার বড় বউয়ের নামে করে দিবা। তো সে হচ্ছে গিয়ে খুব কিছুক্ষণ চুপচাপ থেকে তারপরে সে বলে যে না, আমি এতদিন তার মামির বাড়িতেই আছি, তো সে বলে যে আমি আমার বউয়ের নামে কিছুই করব না যতদিন পর্যন্ত আমার মেয়েটা বড় না হয়। তার মেয়েটা তখন বেশ বড়ই ছিল, তার মেয়ের 9 বছর বয়স ছিল, ছেলেটার, সরি বারবার মেয়ে বলতেছি, তার ছেলের হচ্ছে 9 বছর বয়স ছিল ওই সময়টাতে। সে বলে যে যতদিন আমার ছেলের 21 বছর বয়স না হয় ততদিন পর্যন্ত সব কিছুর মালিক আমার বউ থাকবে, এরপরে সব কিছু আমার ছেলের থাকবে। এরকম বলে তার বাবার যে বাড়িটা, তাদের 6 তালা বাড়ি, ওই বাড়িতে 3 তালা তাদের 2টা বাড়ি, এক বাড়ির মানে 3 তালা করে এক এক ভাইয়ের আর কি ভাগে। তো সে বলে ওইটা তার ছেলের নামে করে দেয়, আর টুকটাক যা টাকা পয়সা যেখানে যা মানে ব্যবসায় ইনভেস্ট করা ছিল, দোকান ছিল 2-1, সব কিছু তার ছেলের নামে দিয়ে দেয়। আর বাকি সে বর্তমানে যে ব্যবসা করে বা সে যেটা করে খায় ওইটা হচ্ছে গিয়ে সে আমাকে নিয়ে সেখানে সেই ব্যবসা বাণিজ্য করে চলবে, থাকবে। আর সে মাঝে মাঝে তার বাড়িতে যাবে, সেটা সে বলে হ্যাঁ আমি আমার ছেলেকে দেখতে যাব, এটা যেহেতু আমার বাড়ি, এখন অবধি তো আমারই আছে, বর্তমানে ছেলে বড় হলে ছেলে পাবে, এরকম করে উইল করা হয়। এরপরে বলে যে প্রতি মাসে ছেলের খরচ বাবদ, তার ছেলের পড়াশোনা, বাইরে যাওয়া, হাত খরচ, মানে সব কিছু মিলেমিশে তার বউয়ের খরচ বাবদ সে 50,000 টাকা দিবে। আর ওই যে 3 তালা বাড়ির ভাড়া তো তার বউ পাবেই, সব কিছু মিলেমিশে এরকমের তার বউ। তারপরে একটা পর্যায়ে তার বউ প্রচুর প্রভাবশালী পরিবারের মেয়ে, তারও মানে পলিটিক্যাল ফ্যামিলি, তার ব্যাকগ্রাউন্ডও এরকমই। তো এটা বলার পরে হচ্ছে গিয়ে সবাই ঠিক আছে এটাতে রাজি হয়, তার বউ রাজি হয়। রাজি হওয়ার পরে সে আমাকে নিয়ে যে আলাদা বাসায় থাকবে এটা সে সাহস পাচ্ছিল না, যে কেউ যদি আমার কোনো ক্ষতি করে বা তার ওয়াইফও ক্ষতি করতে পারে, যেহেতু ছাড়লো না। তো এখানে তার মামির বাড়িতে আমরা প্রায় 1 বছরের মতো, তার মামির বাড়িতে, তার মামির ফ্ল্যাটের ভিতরেই তার সাথে আমার সংসার চললো, মামির সাথে খাওয়া দাওয়া। তো মামির একটা মেয়ে আর একটা ছেলে ও দেশের বাহিরে থাকে, আর মামি তারা মানে মানুষই 3 জন, আমি একজন, 4 জন। ও আসে প্রতিদিন আমার কাছে। তো এরকমভাবে 1 বছর তার সাথে আমার মামির বাড়িতেই সংসার চললো। এর মাঝে আমার বাবা মা আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না, বাবা মার সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ কথাবার্তা কিচ্ছু নাই, ফোনে মানে তারা আমাকে তেজ্য করে দিছে, আমার সাথে কোনো রিলেশন রাখবে না। আর হচ্ছে গিয়ে আমি মামির বাড়িতে থাকতেছি, তারা আমার সংসার। এখন আমার সাথে তো আমি তো আমার বাবা মাকে ত্যাগ করে দিছি, আমার বাবা মা এটা শুনতে পাইলাম বা আমি কোন মুখে তাদের কাছে যাব। আর আমি ওদিকে আর ফিরে তাকাইলাম না, যে যা হয় হোক, যেহেতু সে আমাকে মানে ওয়াদা করছে যে আমার বাবা মায়ের উপরে তেমন কোনো আঁচ সে আসতে দিবে না, আর আসেও নাই। আমার বাবা মাকে কেউ এরকমভাবে কিছু বলে নাই, আর ওদিকটাতে কেউ যায় নাই, সব কিছু সে হ্যান্ডেল করে রাখছে। আর সে আমাকে নিয়ে মামির বাড়িতে থাকতেছে, খুবই সুখের সংসার চলতেছে। তারপরে যেটা হইলো, 1 বছর পরে একটু হয় না, থাকতে থাকতে সাহস হয়ে যায়, তখন মামির বাড়িতেই নিচতলার একটা ফ্ল্যাট খালি হইলো। ওই ফ্ল্যাটে সে বললো যে ঠিক আছে তাহলে আমরা আলাদা সংসার করি। তখন সে আমাকে নতুন করে সংসার গুছাইয়া দিল, সব ফার্নিচার কিনে সব কিছু সুন্দর করে আমরা মামিদের বাড়ির নিচতলায় একটা ফ্ল্যাট নিলাম, ওইখানে আমরা থাকতেছিলাম। তারপরে আমার বিয়ের যখন 3 বছর বয়স তখন আমি কনসিভ করলাম। কনসিভ করার পরে সে খুব করে চাচ্ছিল যাতে আমার একটা মেয়ে হয়। তারপরে আমার আলহামদুলিল্লাহ একটা মেয়ে হলো। আর সে আমাকে এত ভালোবাসে, এত মানে কেয়ার করতো, যেটা মানে বলে মুখে হয় না, কোনো জিনিস বলে প্রকাশ করা যায় না এরকম। আর এটা বিয়ের আগেও ছিল, বিয়ের পরে এখন বর্তমানে আমার বিয়ের প্রায় 6 বছর বয়স হয়ে গেছে, আমার মেয়েটা 3 বছর বয়স। এখন অবধি আমি হচ্ছে গিয়ে তার কাছে মানে সে আমাকে মাথায় করে রাখে, সেই প্রথম দিন যেরকম ভালোবাসতো আজ অবধি সেই ওই রকম করেই ভালোবাসে। এখন আমার মেয়েটা কিন্তু তাদের বাড়িতে বেড়াতে যায়, তাদের ওর যেই বড় বউ, সে এখন আমার মেয়েকে খুব আদর করে। তার তো মেয়ে নাই, সে আমার মেয়েকে খুব আদর করে, ওইখানে যায়। আমিও তাদের বাড়ির ফ্যামিলির কোনো অনুষ্ঠান হলে সে মাঝে মাঝে এখন মানে প্রায় 6 মাস 1 বছর যাবৎ প্রায় আমাকে নিয়ে যায় সাথে করে। এখন ওর চাওয়া ছিল যে ও একটা বউ চায় এরকম, যে সংসারী থাকবে, সে ঘরে থাকবে, তার জন্য রান্নাবাড়া করবে, সে যখন রাত্রে ঘরে আসবে তার সাথে সুন্দর করে কথা বলবে, যেমন একটা বউয়ের
কাজ হয়, এরকম করবে, বাইরে যাবে, তাকে নিয়ে যখন শপিং করার ইচ্ছা হয় তাকে বলবে। বাট তার বড় বউ তো এরকম একদমই ছিল না। এখন আমি তো আমার মানে ঘর থেকে এখন একে বের হইতেও ভয় লাগে, কারণ আমার সাথে কখন কে কিছু করে ফেলে। আমি যা প্রয়োজন হয় তাকে বলছি, সে যখন আমাকে বাইরে নিয়ে যায় তখনই আমি বাইরে যাই, এছাড়া ঘর থেকে বের হই না। তো সে তার মন মতো একটা বউ পাইছে, আর আমি আমার মন মতো একটা বর পাইছি যে সারাক্ষণ আমাকে মাথায় করে রাখে। আমি আমার বাবার বাড়ি যাই না, অথচ সে ঈদ আসলে বা যে কোনো ওকেশনে আমার ভাইয়ের, আমার বাবা মায়ের জন্য শপিং করে পাঠায়, বাজার করে পাঠায় আমার বাবার বাড়িতে। তো বাবা মা আমার সাথে এখন ফোনে একটু একটু কথা বলে, খুব যে বেশি তা না। সে যখন এক এক কিছু পাঠায় তখন বাবা খুব রাগ হয়, ফোন করে, এগুলো কেন পাঠাইছো, আমরা তোমাদের এগুলো চাই না। মানে মোটামুটি সব কিছু আশা করি 2-4-5 বছরে ঠিক হয়ে যাবে। আমার বড় বোন আসছে আমার বাড়িতে, আমার ভাইটাও আসছে, বাবা মা এখনও আসে নাই। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এটা ছিল সীমা আপুর গল্পটা। আর এই গল্পটায় আমি গালি খাবো কেন বললাম, যে এখন আপনারা বলবেন যে একটা মেয়ে সংসার ভেঙে দিছে। এখন দেখেন এই গল্পটা আমি কেন বললাম। আপুটা কিন্তু ভাইটাকে যখন ভালোবাসছে তখন সে জানে নাই যে সে হচ্ছে গিয়ে ম্যারিড। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয়ত, একটা ম্যারিড ছেলে কিন্তু আপনার সাথে যখন রিলেশনে আসবে তখন সে আপনাকে এত এত কেয়ার করবে বা এত সুন্দর করে কথা বলতে পারবে, যেটা প্রত্যেকটা মেয়ে চায়। তো এই জায়গা থেকে যারা মানে প্রেম করো তারা একটু সাবধান হবা, যারা বেশি কেয়ার করে প্রেমের আগে বা খুব বেশি বেশি ওভার থাকে সব জিনিসে, ওই জিনিসে না একটা ঘাপলা থাকে। তো এটাই ছিল গল্পটা। আর এখন ভাই আপনারা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে ভালো কমেন্ট করবেন, খারাপ লাগলে তো গালি দিবেন, সেটা তো অবশ্যই। আর আমার কাছে পার্সোনালি যদি বলি, গল্পটা মোটামুটি ভালোই লাগছে। এখন যেহেতু মিলেমিশে তিনজনই ভালো আছে, তো বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট করবা। আর যদি ভালো লেগে থাকে গল্পটা শেয়ার করে দিবা। এখান থেকে যদি আনম্যারিড আপুরা যখন দেখবে যারা প্রেম করতেছে যে কেউ ওভার তাদেরকে খুব বেশি ভালোবাসতেছে, তখন তারা সন্দেহ করবে যে হ্যাঁ এই লোকের ভেতরে ঘাপলা আছে। তো যাই হোক, বেশি বেশি করে লাইক কমেন্ট করবা, ভালো লাগলে সেটা তো অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।